মাই অডিও বুকে শুনছেন জহির রায়হান লিখিত কালজয়ী উপন্যাস 1000 বছর ধরে। আজ পড়ছি উপন্যাসের তৃতীয় পর্ব। পাঠে আছে সজল। ধন্যবাদ। বিকেলের দিকে শান্তির হাটের কাছাকাছি এসে পৌঁছালো ওরা। নদী এখন দম ধরেছে, পানিতে আর সেই স্রোত নেই, একটা থমথমে ভাব। একটু পরে জোয়ার আসবে, তখন আর নৌকা নিয়ে এগোনো যাবে না, কূলে এসে বেঁধে রাখতে হবে। তারপর জোয়ার নেমে গিয়ে ভাটা পড়লে তখন আবার নৌকা ছাড়বে মন্তু। দূর থেকে শান্তির হাটটা দেখা যাচ্ছে, অসংখ্য লোক গিজগিজ করছে সেখানে। ওদিকে তাকিয়ে টুনি হঠাৎ জিজ্ঞেস করল, ওইখানে কি? ওইটা শান্তির হাট। টুনি পানি থেকে হাতটা তুলে নিয়ে অপূর্ব ভঙ্গি করে বলল, ওইখানে চুরি পাওয়া যায়, আমারে কিনা দিবা? মন্তুর ইচ্ছে জোয়ার আসার আগে শান্তির হাটে গিয়ে নৌকা ভিড়াবে, তাই সংক্ষেপে বলল, দিমু। শান্তির হাটে পৌঁছে একটা নিরাপদ স্থান দেখে নৌকা বাঁধল মন্তু। নদীর পারে খালি জায়গাটায় তাঁবু পড়েছে একটা, বিচিত্রতার রং। বাইরে ব্যান্ড পার্টি বাজছে জোরে জোরে, চারপাশে লোকজনের ভিড়। হাটের কাছে আসার পর থেকে ছোয়ের মধ্যে গিয়ে ঢুকেছে টুনি। সেখান থেকে মুখ বের করে হঠাৎ সে প্রশ্ন করল, ওইখানে কি? মন্তু বলল, সার্কাস পার্টি, সার্কাস পার্টি আইছে। সেদিকে তাকিয়ে থেকে টুনি আবার বলল, সেইটা আবার কি? নানা রকম খেলা দেখায় ওরা, মানুষের খেলা, বাঘের খেলা, আরো কত কি। বাঘের নাম শুনে ভয় পেয়ে গেল টুনি, কিন্তু পরক্ষণে বলল, আমারে দেখাইবা? মন্তুর কোনো আপত্তি ছিল না, কিন্তু হাটের মধ্যে মেয়ে মানুষ নিয়ে যাওয়াটা সমীচীন মনে হলো না ওর। তাই বলল, না, তোমার যায় কাজ নাই, তুমি বহো, আমি আইতাছি। ওর চলে যাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে ছোঁয়ের বাইরে বেরিয়ে এলো টুনি। বলল, ওমা, আমি একলা থাকবার পারুম না এখানে, তুমি যাইও না। মুহূর্তে নিরাশ হয়ে গেল মন্তু। ও নিজে এর আগে কোনোদিন সার্কাস দেখেনি, ভেবেছিল এই সুযোগ একবার দেখে নেবে, কিন্তু টুনির কথায় ভেঙে পড়ল। সার্কাসের তাঁবুর দিকে চোখ পড়তে দেখল শুধু পুরুষ নয়, অসংখ্য মেয়ে ছেলেও দলে দলে এসে ঢুকছে তাঁবুর মধ্যে। মন্তু কি যেন ভাবল, ভেবে বলল, আহো, দেরি করো না, আহো। ওর পিছু পিছু নিচে নেমে এলো টুনি। মাথার ঘোমটাটা সে এক হাত লম্বা করে দিয়েছে, আর সেই ঘোমটার ভেতর দিয়ে বিস্ময় বিমুগ্ধ চোখে চারপাশে তাকিয়ে দেখছে সে। তাঁবুর পাশে বড় বড় দুটো হ্যাজাক জ্বালিয়ে দিয়েছে ওরা, এক পাশে একদল লোক ব্যান্ড বাজাচ্ছে। তাঁবুর দরজার উপরে একটা মাচায় চড়ে দুটি মেয়ে ঘুরে ঘুরে নাচছে, সারা গায়ে মুখে নানা রকমের রং মেখেছে ওরা। টুনি অবাক হয়ে বলল, ওমা, শরম করে না? মন্তু বলল, শরম করবে কেন, ওরা মাইয়া লোক না, পুরুষ মানুষ মাইয়া সাজছে। অ হাঁ করে ওদের দিকে তাকিয়ে রইল টুনি। দরজায় দাঁড়ানো লোকটার কাছ থেকে 3 আনা দামের 2খানা টিকিট কাটল মন্তু। ভেতরে ঢুকে দেখে ছেলে বড় মেয়েতে তিল ধারণের জায়গা নেই। তাঁবুর কোণে অল্প একটু জায়গা নিয়ে গুটিসুটি মেরে বসে পড়ল ওরা। কিছুক্ষণের মধ্যে সার্কাস শুরু হয়ে গেল। প্রথমে একটা মেয়ে দুটো লম্বা বাঁশের মাথায় বাঁধা একখানা দড়ির উপর দিয়ে নির্বিকারভাবে একবার এদিকে আরেকবার ওদিকে হেঁটে চলে গেল। দর্শকেরা হাতে তালি দিয়ে উঠল জোরে। তারপর এলো বিকটাকার লোক, হাতের মুঠোর উপরে 3টে মানুষকে তুলে নিয়ে চরকির মতো ঘোরাতে লাগলো সে। সবাই একসঙ্গে বাহাবা দিয়ে উঠল। তারপর খুব জোরে ব্যান্ড বাজল কিছুক্ষণ। তারপরে এলো বাঘ। সে এসেই একটি হুঙ্কার ছাড়ল। মন্তুর একখানা হাত ওর মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখল টুনি। দু চোখে ওর অপরিসীম বিস্ময়। ঘোমটার ফাঁকে একবার চারপাশে দর্শকদের দিকে তাকালো সে, তাকালো মন্তুর দিকে, তারপর আবার চোখ ফিরিয়ে নিল বাঘের উপর। ইতিমধ্যে ভয়ে গুটিসুটি হয়ে মন্তুর বুকের মধ্যে সিধিয়ে গেছে টুনি। মন্তু নিজেও জানে না কখন টুনিকে একেবারে কাছে টেনে নিয়েছে সে। সার্কাস শেষ হতে দুজনের চমক ভাঙল। শক্ত করে ধরে রাখা মন্তুর হাতখানা মুহূর্তে ছেড়ে দিল টুনি। তারপর মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল সে।
মন্তু নিজেও কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে পড়ল। ইতস্তত করে বলল, চলো। ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এলো ওরা। ঘাটে আসার পথে মনোয়ার হাজির চায়ের দোকানের সামনে দিয়ে আসতে হয়। মন্তুকে দেখে হাজি দোকান থেকে চিৎকার করে উঠল, আরে মন্তু মিয়া, যাও কই, শোনো শোনো। মন্তু এড়িয়ে যাবার চেষ্টা করল, পারল না। আরে মিয়া, কাজের কথা আছে, হুই না যাও। দু হাতে ওকে কাছে ডাকল মনোয়ার হাজি। টুনি পেছনে দাঁড়িয়েছিল। ওর দিকে এক পলক তাকিয়ে নিয়ে দোকানের দিকে এগিয়ে গেল মন্তু। কাউন্টারে আরো অনেকগুলো লোক কথা বলছিল। হঠাৎ মনোয়ার হাজি শব্দ করে হেসে উঠে বলল, বাহ রে বাহ, বিবি জানারে সঙ্গে নিয়ে সার্কাস দেখবার আইছো বুঝি। সঙ্গে সঙ্গে আটজোড়া চোখ অদূরে দাঁড়ানো টুনির আপাতমস্তক নিরীক্ষণ করল। মন্তু কিছু বলবার আগেই মনোয়ার হাজি সামনে ঝুঁকে এসে বলল, কখন করলা? একবার খবর দিলা না, দাওয়াত করলা না, এটা কেমন কথা? হতবুদ্ধি মন্তু কি বলবে কিছু ভেবে পেল না। সে শুধু ইতস্তত করে একবার মনোয়ার হাজির দিকে, আরেকবার টুনির দিকে তাকালো বার কয়েক। এক বিচিত্র অনুভূতির আবেশে মনটা ভরে উঠেছে ওর। মনোয়ার হাজি শোধালো, কোনো কামকাজ নাই তো? একটা ঢোক গিলে মন্তু বলল, কিছু চুরি কেনন লাগব। হ্যাঁ, তা কিনবা না? নিশ্চয় কিনবা। একগাল হাসল মনোয়ার হাজি। তারপর বলল, এখন চলো মিয়া, ভাবেরে নিয়ে আজকার রাতে আমাগো বাড়ি মেহমান হইবা। মন্তু পরক্ষণে বাধা দিল, না না, তাড়াতাড়ি বাড়ি ফিরন লাগব। ওর কথাটা কানে নিল না মনোয়ার হাজি। সে জানালো, থাকার কোনো অসুবিধা হবে না ওদের, বাড়িতে ঘর আছে অনেকগুলি, তারই একটিতে সুন্দর করে বিছানা পেতে দেবে। তাতে যদি মন্তুর আপত্তি থাকে তাহলে আরও একটা ভালো বন্দোবস্ত করে দিতে পারে মনোয়ার হাজি। সার্কাস পার্টির ওখানে হোটেল উঠেছে কয়েকটা, এক একটা ঘর 1 টাকায় 1 রাতের জন্য ভাড়া দেয় ওরা। সেখানেও ইচ্ছা করলে থাকতে পারে মন্তু। পান খাওয়া দাঁতগুলো বের করে মনোয়ার হাজি বলল, আরে মিয়া, নতুন বউ নিয়া যদি একটু ফুর্তি না করবা তাইলে চলে কেমন কইরা? এই তো বয়স তোমাগো। এই শীতেও ঘামিয়ে উঠেছে মন্তু। টুনির দিকে তাকিয়ে সে বুঝতে পারল ও ভীষণ বিব্রত বোধ করছে। ক্ষণকাল পর মন্তু বলল, আরেক দিন আইসা আপনাগো বাড়ি মেহমান হমু, আজকা যাই। ওরা আমন্ত্রণ রক্ষা না করার জন্য কিছুক্ষণ দুঃখ প্রকাশ করল মনোয়ার হাজি। অবশেষে বলল, আরেক দিন কিন্তু কাইবা মিয়া, আর হ্যাঁ, ভাবি সাহেবের সঙ্গে নিয়ে আইবা কিন্তুক। বলতে বলতে টুনির দিকে তাকালো হাজি। জোয়ার পড়ে যাওয়ায় ভাটার পানি অনেক নিচে নেমে গেছে। যেখানে নৌকোটা বেঁধে রেখে গিয়েছিল সেখান থেকে অনেক দূরে সরে গেছে ওটা। মাঝখানের জায়গাটা পানি আর কাদায় ভীষণ পিচ্ছিল হয়ে পড়েছে। ওর উপর দিয়ে হাঁটতে গেলে অতি সাবধানে আঙুলের নখগুলো দিয়ে মাটি চেপে রাখতে হয়, নইলে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে নামতে গিয়ে অন্ধকারে মন্তুর ফতুয়াটার একটা কোণ শক্ত করে ধরে রেখেছে টুনি। একটু অসতর্ক হতে পা পিছলে যাচ্ছিল সে। মন্তু ধরে ফেলল। মাথার আঁচলটা কাঁধের উপরে গড়িয়ে পড়ল। একটা অস্ফুটক কাতরোক্তি করল টুনি। কাঁধের উপর থেকে ওর মুখখানা সরিয়ে দিতে গিয়ে মন্তু সহসা অনুভব করল টুনির দুচোখ বেয়ে পানি পড়ছে। নিঃশব্দে কাঁদছে টুনি। ভাটি গাঙে নাও ভাসিয়ে দিয়ে নীরবে বসে রইল মন্তু। মনটা আজ ভীষণ ভেঙে পড়েছে ওর। সারা দেহে আশ্চর্য এক অবসাদ। সেদিন রাতে রসের কলসটা ভেঙে ফেলল টুনি, তখনও এত খারাপ লাগেনি ওর। আজ কেমন একটা ব্যথা অনুভব করছে সে, বুকের নিচটায়, কলজের মধ্যে। নৌকার সোয়ের ভেতরে চুপচাপ বসে রয়েছে টুনি। একটা কথা বলছে না সে, একটু হাসছে না। হঠাৎ গলা ছেড়ে গান ধরল মন্তু। বন্ধুরে, আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে, তোমারে নিয়ে ঘর বাঁধিমু গহীন বালুর চরে, ও পরাণ বন্ধু আরে। নদীর স্রোত নৌকার গায়ে ছলাৎ ছলাৎ শব্দে আশ্রে পড়ছে। যেন বহুদিনের এই স্নেহের টানকে চিরন্তন করে ধরে রাখার জন্য প্রাণহীন কাঠের টুকরোগুলোকে গভীর আবেগে বারবার জড়িয়ে ধরতে চাইছে ওরা। টুনি এখনো নীরব। খালের মুখের কাছে নৌকা থামাতে হলো। ভাটার পানি অনেক নিচে নেমে গেছে।
পাতা পানিতে নৌকো নিয়ে ভেতরে যাওয়া যাবে না, এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আবার জোয়ার আসে। জোয়ারের স্রোতে নৌকো নিয়ে ভেতরে চলে যাবে মন্তু, কিন্তু সে এখনো অনেক দেরি, ভোর রাতের আগে জোয়ার আসবে না। নৌকো থামাতে দেখে টুনি এতক্ষণে কথা বলল। কি নাও থামাইলা কেন? হঠাৎ নিজের অজান্তে একটা কথা বলে বসল মন্তু। বলল, বাড়ি যাবো না, এইখানে থাকুম আমরা। কেন কেন? টুনির কণ্ঠস্বরে উৎকণ্ঠা। শুনে শব্দ করে হেসে উঠল মন্তু। ওর হাসিটা কাটা বাঁশের মতো শোনাল। নৌকো থেকে নোঙরটা তুলে নিয়ে নিচে নেমে গেল মন্তু। ভালো করে মাটিতে পাতল ওটা, নইলে জোয়ারের প্রথম ধাক্কায় মাঝ নদীতে চলে যাওয়ার ভয় আছে। তারপর পাজোড়া ধুয়ে নিয়ে নৌকায় উঠতে উঠতে টুনির প্রশ্নের উত্তর দিল মন্তু। জোয়ার না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে ওদের। এইখানে বলতে গিয়ে চারপাশে তাকালো টুনি। আশেপাশে কোনো জনবসতি নেই। দক্ষিণে যতদূর তাকানো যায় অথই পানির ঢেউ। নদী এখানে বাঁক নিয়ে ঘুরে গেছে দূর সাগরের দিকে। কয়েকটা জেলে নৌকো মাঝ নদীতে টিমটিম বাতি জ্বালিয়ে জলে পাহারা দিচ্ছে। মাঝে মাঝে একে অন্যকে জোর গলায় ডাকছে ওরা। নিশির বাপ জায়গা আছনি? ও নিশির বাপ রে, কুই কুই। পশ্চিমে চর পড়েছে। বিস্তীর্ণ ভূমি জুড়ে কোনো লোকালয় নেই, শুধু বালু আর বালু। তার উপরে আরও এগিয়ে গেলে সীমাহীন বুনো ঘাসের বন। দিনের বেলায় অসংখ্য গরু বাছুর নিয়ে রাখাল ছেলেরা এখানে আসে। রাতে নিস্তব্ধ নিঝুম হয়ে থাকে সমস্ত প্রান্তর। পূবে ফেলে আসা নদী একে বেঁকে চলে গেছে শান্তির হাটের দিকে। উত্তরে খাল, খালের পারে অসংখ্য বুনো ফুলের বন। একটু ভালো করে তাকালে ওপারে তৈরি লম্বা সাঁকোটা নজরে আসে এখান থেকে। চারপাশে এক পলক তাকিয়ে চুপ করে গেল টুনি। ও মাঝি, মাঝি ও কই? জেলে নৌকো থেকে কে যেন ডাকল। কোন হানরে নাও? গলা চড়িয়ে মন্তু জবাব দিল, পরীর দিঘি। জবাব শুনে চুপ করে গেল জেলেটা। এতক্ষণ নৌকা বেয়ে আসছিল বলে শীতের মাত্রাটা বুঝে উঠতে পারেনি মন্তু। তাড়াতাড়ি ছয়ের মধ্যে এসে ঢুকল সে। টুনি নড়ে চড়ে এক পাশে সরে গেল। ছয়ের মধ্যে ঝুলানো হুকো আর কলকেটা নামিয়ে নিয়ে অল্পক্ষণের মধ্যে এক ছেলিম তামাক ধরিয়ে নিল মন্তু। তারপর আবার বাইরে বেরিয়ে এসে গুলোয়ের উপর আরাম করে বসে তামাক টানতে লাগল। দক্ষিণ থেকে কনকনে বাতাস বইছে জোরে। আকাশে মেঘ, মেঘের ফাঁকে আধখানা চাঁদ মাঝে মাঝে উকি দিয়ে আবার মুখ লুকাচ্ছে তাড়াতাড়ি। টুনি ডাকল, ওইখানে বৈশা কেন? ভেতরে আহ। মন্তু কোনো জবাব দিল না। আপন মনে হুকো টানতে লাগল সে। টুনি আবার ডাকল, আহ না, বাইরে ঠান্ডা লাগব। মন্তু নীরব। আইবা না? টুনির কণ্ঠে অভিমান। বাইরে বেরিয়ে এসে ওর হাত থেকে হুকোটা নিয়ে নিল টুনি। চলো ভেতরে গিয়ে শুইবা। এবার আর কোনো বাধা দিল না। নিঃশব্দে ছয়ের ভেতরে গিয়ে শুয়ে পড়ল সে। ওর গায়ের উপর কাঁথাটা টেনে দিয়ে মাথার কাছে চুপচাপ বসে রইল টুনি। বাইরে কনকনে বাতাস শূন্য প্রান্তরের উপর দিয়ে হু হু করে ছুটে চলেছে দূর থেকে দূরে। সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নীরবে বসে রইল। ভোরে গ্রামে এসে পৌঁছল ওরা, মন্তু আর টুনি। পুরীর দিঘির পারে 3টে নতুন কবর। দূর থেকে দেখে বুক কেঁপে উঠল ওর। নিজের অজান্তে মুখ দিয়ে বেরিয়ে এলো, কে মরল? ঘোমটার নিচে থেকে টুনিও চোখ বড় বড় করে দেখছিল কবরগুলো। পথে আসতে মাঝিবাড়ির কুদ্দুসের সঙ্গে দেখা হতে সব শুনল মন্তু। প্রথম কবরটা এ গায়ের তোরাবালির। 80 উপরে বয়স হয়েছিল ওর। ঘর থেকে বাইরে বেরিয়ে চলাফেরা করতে পারত না। মরে বেঁচেছে বেচারা, নইলে আরো কষ্ট সহ্য করতে হতো। দ্বিতীয় কবরটা আসকর ফকিরের। পেটে পিলে হয়েছিল, প্রায় রক্তবমি করত। বুড়োরা বলতো শত্রুপক্ষ কেউ নিশ্চয়ই তাবিজ করেছে, নইলে অমন হবে কেন। তার পাশের কবরটা হালিমার, আবুলের বউ হালিমা। গতকাল দুপুরে ঘরের মধ্যে হঠাৎ চিতল মাছের মতো তরপাতে তরপাতে মারা গেছে হালিমা।
মনটা ভীষণ খারাপ হয়ে গেল মন্তুর। হালিমার মৃত্যুর সংবাদে কাঁদতে শুরু করেছে টুনি। ঘোমটার নিচে ফুপিয়ে কাঁদছে সে। ইতস্তত করে মন্তু বলল, কান্দ কেন, কান্দা কি হইব? বাড়ি ফিরে এলে বুড়ো মকবুল গভীর অসন্তোষ প্রকাশ করল। একদিন নয়, দুদিন নয়, 4-4টে দিন দুশ্চিন্তায় বারবার ঘর বার করেছে সে। আইতে এত দেরি হইল কেন? হ্যাঁ, মন্তু খুলে বলল সব। কুটুম বাড়িতে গিয়ে কুটুম যদি আসতে না দেয় তাহলে কি করতে পারে সে? তাছাড়া নদীতে যে জোয়ার ভাটা আসে সেটাও কারো ইচ্ছা মতো চলে না, তাই আসতে দেরি হয়ে গেছে ওদের। মকবুল সব শুনল, শুনে শান্ত হল। তারপর কোদালটা হাতে তুলে নিয়ে বাড়ির উপরের ক্ষেতটার দিকে চলে গেল সে। যাবার পথে আমেনা আর ফাতেমাকে ডেকে গেল মকবুল। মাটি কুপিয়ে সমান করে মরিচের চারা লাগাতে হবে। দেখতে না দেখতে হিরণের বিয়ের দিনটা ঘনিয়ে এলো। একমাত্র মেয়ের বিয়ে, তাই আয়োজনের কোনো কার্পণ্য করেনি বুড়ো মকবুল। 8.5 টাকা দাম দিয়ে একটা ছাগল কিনেছে সে। হাট থেকে চিকন চাল কিনে এনেছে, আর আছের ঘি। মিয়াবাড়ি থেকে কয়েকটা চীনামাটির পেয়ালা আর বর্তন ধার নিয়ে এলো আমেনা। বরপক্ষের লোকদের মাটির বাসনে খেতে দিলে ফিরে গিয়ে হয়তো বদনাম করবে ওরা, তাই। বুড়ো মকবুলের শরীরটা ভালো নেই, চারিদিকে ছোটাছুটি করবে সে শক্তি পাচ্ছে না সে। তাই বাড়ির অন্য সবার উপরে বিভিন্ন কাজের ভার দিয়েছে। সুরত আলী, রশিদ, আবুল, মন্তু সবাই ব্যস্ত। বুড়ো শুধু দাওয়ায় একখানা পিড়ির উপর বসে তদারক করছে সব, খোঁজ খবর নিচ্ছে। ভুইয়া বাড়ির ঘরের পাশের বড় মেহেদি গাছ থেকে মেহেদি তুলছে সালেহা আর ফকিরের মা। আমেনা আর ফাতেমা ঘরদোরগুলো লেপে মুছে ঠিক করে নিচ্ছে। পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার ঝকঝকে তকতকে করে তুলছে ওরা। টুনি পুকুর ঘাটে বাসনপত্রগুলো মাজছে। যার বিয়ে সেই হিরণ রসোই ঘরের দাওয়ায় চুপটি করে বসে রয়েছে, আর অবাক হয়ে বারবার মুখের দিকে তাকাচ্ছে সবার। দুপুর রাতে পাড়াপড়শির অনেকে এলো। এলো বাচ্চা কাচ্চা মেয়ে ছেলের দল। দুখানা বড় বড় চাটাই বিছিয়ে নিয়ে উঠোনে বসল ওরা। তারপরে সবাই একসঙ্গে সুর করে গান ধরল। মেহেদি তোমরা লাগো কোন কাজে, আমরা লাগি দুলহা কন্যার সাজে। ঢেকির উপরে তখন আম্বিয়াও গান ধরেছে। বিয়ের ধান বানতে এসেছে সে। সন্ধে থেকে ঢেকির উপরে ও আর টুনি। তখন থেকে এক মুহূর্তের বিরাম নেই। উঠোনে মেয়েরা গান গাইছিল। তাদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য টুনি আর আম্বিয়া দুজনে গলা ছেড়ে গান ধরল। ভাটুইরে না দিও কলা, ভাটুইর হইব লম্বা গলা, সব লক্ষণে কামচিক্কন, পঞ্চরঙের ভাটুইরে। সহসা শব্দ করে হেসে উঠল বুড়ো মকবুল। ওর মনটা খুশিতে ভরে উঠেছে আজ। জোরে জোরে হুকো টানছে, আর চারপাশে চেয়ে চেয়ে দেখছে সে। হিরণকে মাঝখানে বসিয়ে ওর হাতে মেহেদি দিচ্ছে সবাই। মুখখানা নামিয়ে নিয়ে চুপ করে বসে আছে মেয়েটা। সুরতের ছেলে মেয়ে কুদ্দুস, পুটি, বিনতি, ওরা হাতে মেহেদি দেবার জন্য কাদাকাটি শুরু করে দিয়েছে। ওদের ধমকে সেখান থেকে তাড়িয়ে দিল সালেহা। মকবুল বলল, আহা তারাও কেন বউ, একটুখানি মেহেদি ওগো দাও না। হঠাৎ ফকিরের মা নাচতে শুরু করল। আঁচল দুলিয়ে কোমর ঘুরিয়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো সে। কই গেলা সুরতের বিবি, আমার কথা শোনো, আবের পাঙ্খা হাতে করি আওলাইয়া বাতাস করো, ফুলের পাখা হাতে নিয়ে জোরে বাতাস করো। ওর নাচ দেখে ছেলে বুড়ো সবাই শব্দ করে হেসে উঠল একসঙ্গে। ধান বানা বন্ধ করে টুনি আর আম্বিয়াও বাইরে বেরিয়ে এলো। আম্বিয়াকে আসতে দেখে নাচ থামিয়ে তার দিকে দৌড়ে এলো ফকিরের মা। হাত ধরে তাকে টেনে নিয়ে গেল দলের মাঝখানে। তারপর ওকে লক্ষ্য করে ফকিরের মা গাইল, কেমন তোমার মাও বাপরে, কেমন ওরে হিয়া, এত বড় মাইয়া হইছে, না করিয়াছে বিয়া। ওর গানটা শেষ না হতেই আম্বিয়া নেচে উঠে গানের সুরে জবাব দিল, কেমন ওরে মাও বাপরে, কেমন ওরে হিয়া, তোমার মতো কাঞ্চন পাইলে এখন করি বিয়া। দূর পোড়া কপাল্লা, দূর দূর বলে ওকে তাড়িয়ে দিল ফকিরের মা। দৌড়ে গিয়ে মন্তুর ঘরের মধ্যে ঢুকে দোয়ারে খিল দিল আম্বিয়া। বাইরের ছেলে বুড়োদের রোল পড়েছে তখন। সালেহা হেসে বলল, কিরে আম্বিয়া, এত ঘর থাকতে শেষে আমাকে মন্তু মিয়ার ঘরে ঢুকে খিল দিলি। আরেক প্রস্থ হেসে উঠল সবাই।
মন্তু তখন উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ওকে দেখে গ্রামের রসুর নানি তার ফোকলা দাঁত বের করে একগাল হেসে বলল, কি মিয়া, ডুবা ডুবা পানি খাও, ঘরে গিয়ে দেখো কন্যা তোমার ঘরে গিয়ে খিল দিছে। মন্তু কি বলবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ টুনির কণ্ঠস্বরে চমকে উঠল সবাই। তীব্র গলায় সে বলল, কি হইতাছে কি হইতাছে? কামকাজ ফালাইয়া কি শুরু করছো তোমরা? সহসা সবাই চুপ করে গেল। একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো ওরা। টুনি ততক্ষণে রসুই ঘরের দিকে চলে গেছে। মন্তু নির্বাক। দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে আম্বিয়া। তার চোখ মুখ পাক্কা লঙ্কার মতো লাল, চিবুক আর গলা বেয়ে ঘাম ঝরছে ওর। কিছুক্ষণের জন্যে সবাই যেন কেমন স্তব্ধ হয়ে গেল। একটু আগেকার সেই আনন্দ উচ্ছল পরিবেশটা এখন আর নেই। ফকিরের মা বিড়বিড় করে বলল, এমন কি করছি যে রাগ দেহান লাগছে? বিয়াবাড়ির মধ্যে হইচই না কইরা কি কান্দাকাটি করুম? সালেহা বলল, আমরা না হয় মন্তু মিয়া আর আম্বিয়ারে নিয়ে একটুখানি ঠাট্টা মশকরা করতেছিলাম, তাতে টুনি বিবির এত জ্বলন লাগে কেন? ওর কথা শেষ না হতে ঝড়ের বেগে রসুই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো টুনি। কি কইলা? চুলগুলো বাতাসে উঠছে ওর, চোখ জোড়া জ্বলছে। সালেহা সঙ্গে সঙ্গে বলল, যা কইবার তা কইছি, তোমার এত পোড়া লাগে কেন? বলে মুখ ভ্যাংচাল সে। পরক্ষণে একটা অবাক কাণ্ড করে বসল টুনি। সালেহার চুলের গোছাটা ধরে হ্যাচকা টানে ওকে মাটিতে ফেলে দিল। তারপর চোখে মুখে কয়েকটা এলোপাথারি কিল ঘুষি মেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল টুনি। ঘটনার আকস্মিকতা কেটে যেতে চিৎকার করে কেঁদে উঠল সালেহা। মনে হলো এ মুহূর্তে ওর মা মারা গেছে। কান্না শুনে এঘর ওঘর থেকে বেরিয়ে এলো অনেকে। মকবুল দাওয়া থেকে চিৎকার করে উঠল, কি রে, কি হইল? কি হইল? রশিদ, সুরত সবাই ছুটে এলো সেখানে। রশিদ বলল, কি কান্দবি না কইবি কিছু? কি হইছে? সালেহা কোনো জবাব দিল না। ফকিরের মা বুঝিয়ে বলল সব। সালেহার কোনো দোষ নাই। আম্বিয়া আর মন্তুকে নিয়ে হাসি ঠাট্টা করছিল ওরা। টুনি বেরিয়ে এসে হঠাৎ সালেহাকে মেরেছে। মারছে? মারছে কেন? রশিদ খেপে উঠল। ওকে রাখতে দেখে আরো জোরে কান্না জুড়ে দিল সালেহা। বুড়ো মকবুল বিব্রত বোধ করল। ইতস্তত করে বলল, মন্তু আর আম্বিয়া কই গেছে? মন্তুকে ঘরের দাওয়াতে বসে থাকতে দেখা গেল, কিন্তু আম্বিয়াকে পাওয়া গেল না সেখানে। এই গণ্ডগোলের মধ্যে নীরবে সেখান থেকে সরে পড়েছে সে। ফকিরের মা বলল, ওগো কোনো দোষ নাই। কি ভেবে বুড়ো মকবুল একেবারে শান্ত হয়ে গেল। আস্তে করে বলল, তোমরা আর হইচই করো না, বিয়ের সময় এইসব ভালো না। যা হইছে তার বিচার আমি করুম, খাঁটি বিচার করুম আমি। বলে দাওয়ার দিকে চলে গেল সে। তারপর হুকোটা হাতে তুলে নিয়ে আবার বলল, কই তোমরা চুপ করে রইলে কেন? গীত গাও, হ্যাঁ গীত গাও। ছেলেবুড়োরা আবার হইচই করে উঠল। ফকিরের মা আবার গান ধরল। এক বাটা পান এনে ওদের সামনে নামিয়ে রেখে গেল আমেনা। বলল, খাও। কিছুক্ষণের মধ্যে পুরনো আবেশটা ফিরে এলো আবার। ফকিরের মা নাচতে শুরু করল। কেমন তোমার মা বাপরে, কেমন তোমার হিয়া, এত বড় ডাঙর হইছ, না করাইছে বিয়া। বিয়ের জন্যে কিনে আনা ছাগলটা ঘরের পেছনে ব্যয় ব্যয় করে ডাকছে। চোখের কঞ্জরা পানিতে ভিজে উঠেছে ওর। ভোররাত পর্যন্ত কেউ ঘুমালো না। তারপর একজন দুজন করে যার যার ঘরে চলে যেতে লাগলো। মন্তু সবে তার ঝাঁপিটা বন্ধ করে দেবে, এমন সময় বাইরে ধাক্কা দিল টুনি। ও কিছু বলার আগেই ভেতরে এসে ঢুকল সে। পান খেয়ে ঠোঁটজোড়া লাল করে এসেছে, মুখে একটা প্রসন্ন হাসি, হাতে মেহেদি, সঙ্গে একটা মাটির বাটিতে করে আরো কিছু মেহেদি এনেছে সে। বাটিটা মাটিতে নামিয়ে রেখে টুনি আস্তে করে বলল, দেহি তোমার হাত দেহি। মন্তু বলল, কেন? টুনি বলল, তোমার মেহেদি দিমু। মন্তু আবার বলল, না। না কেন? বলে ওর হাতটা টেনে নিল সে। মাটিতে বসে ধীরে ধীরে ওর হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো টুনি। মন্তু কোনো বাধা দিল না।
নীরবে বসে শুধু তাকে লক্ষ্য করে মৃদু হাসল। কিছুক্ষণ পর টুনি আবার বলল, আমার একটা কথা রাখবা? কি? একটা বিয়া করো। দুজনে আবার চুপ করে গেল ওরা। ওর দুহাতের তালুতে সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে দিতে টুনি আবার বলল, আরেকটা কথা রাখবা? কি? আমার পছন্দ ছাড়া বিয়া করবা না। একবার ওর মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল মন্তু। টুনি পরক্ষণে ওর হাতটা কোলের উপর টেনে নিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কথা দিলা? বলে অদ্ভুতভাবে ওর দিকে তাকালো টুনি। মন্তু কি বলবে ভেবে পেল না। বার কয়েক ঢোক গিলল সে। তারপর হঠাৎ করে বলল, শাপলা তুলতে যাইবা? মৃদু হেসে মাথা নাড়াল টুনি। না। তাইলে চলো মাছ ধরে গিয়া। টুনি আরো জোরে মাথা নাড়াল। না। না কেন? মন্তুর কণ্ঠে ধমকের সুর। টুনি হেসে বলল, লোকে দেখে ফেলাইলে কেলেঙ্কারি বাধাইব। বলে উঠে দাঁড়াল সে। মন্তুকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে পরক্ষণে সেখান থেকে চলে গেল টুনি। বিয়ের পরে কটা দিন বাড়িটা একেবারে জনশূন্য মনে হল। ছেলে বুড়ো প্রায় সবাই চলে গেছে হিরণের সঙ্গে তার শ্বশুর বাড়ি। শুধু যায়নি মকবুল আর মন্তু। মকবুল যায়নি তার অসুখ বলে। প্রায় বিকেলে জ্বর আসছে ওর। সকালে একেবারে ভালো। মন্তুরও শরীরটা ভালো নেই। বিয়ের দিন রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছে সে। বুড়ো মকবুল বলেছে, থাক, তোর গিয়ে কাজ নাই, তুই পরে যাস। তাই থেকে গেছে সে। বাড়ির ছেলে মেয়েরা কদিন ধরে ঘুমোচ্ছে খুব। বিয়ের সময় দু চোখের পাতা এক করতে পারেনি কেউ। বুড়ো মকবুল সাবধান করে দিয়েছে ওদের, অমন করে ঘুমায়ও না তোমরা, চোর আইসা সর্বনাশ করে দিব। আর আইলেই বা কি নিব, আছেই বা কি? আমেনা শান্ত স্বরে জবাব দিয়েছে। ওর মনটা ভালো নেই। একমাত্র মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে শান্তি পাচ্ছে না সে। বড় একা একা লাগছে। কে জানে স্বামীর বাড়ি গিয়ে কত কষ্টই না সহ্য করছে হিরণ। আজ সকাল থেকেই মায়া কান্না জুড়েছে ফকিরের মা। মৃত ছেলেটার কথা মনে পড়েছে ওর। বেঁচে থাকলে হয়তো সে এখন বিয়ের বয়সী হতো। জ্বর নিয়েও বুড়ো মকবুল পুকুর পাড়ে বসে বসে মরিচের গাছগুলোতে পানি দিচ্ছে। ফাতেমা দুবার এসে ডেকে গেছে ওকে। আপনার কি হইছে? এইরকম কাজ করলে তো 2 দিনে মরবেন আপনি। কথাটা কানে নেয়নি মকবুল। এক মনে পানি ঢালছে সে। মন্তুকে পাঠিয়েছে গায়ের কবরেজ মশায়ের কাছে, লক্ষণ বলে ওষুধ নিয়ে আসার জন্যে। উঠোনে টুনিকে ডেকে তার হাতে ওষুধগুলো দিয়ে দিল মন্তু। বলল, কবিরাজ মশাই কইছে এইগুলান ঠিক মতো খাইতে। টুনি ওষুধগুলো হাত বাড়িয়ে নিতে নিতে বলল, কি ওইব ওষুধ খাইয়া, বুড়া মরুক। বলেই চারপাশে তাকালো টুনি। কেউ শুনল কিনা দেখল। মন্তু কোনো জবাব দিল না ওর কথার। বেড়ার সঙ্গে ঝোলানো হুকো আর কলকেটা নিয়ে রসুই ঘরের দিকে চলে গেল সে। একটু পরে এক বাটি তেঁতুল মরিচ মেখে এনে মন্তুর সামনে বসল টুনি। অল্প একটু তেঁতুল মুখে পুরে দিয়ে গভীর তৃপ্তির সঙ্গে তার স্বাদ গ্রহণ করতে করতে টুনি বলল, খাইবা? বাটিটার দিকে এক পলক তাকিয়ে নিয়ে মন্তু বলল, না। তারপর এক মনে হুকো টানতে লাগল সে। টুনি বলল, কবিরাজ কি কইছে? একরাশ ধোয়া ছেড়ে মন্তু জবাব দিল, কইছে কি শোনা, ভালা হইয়া যাইব। ভালা হইয়া যাইব? চোখ জোড়া কপালে তুলল টুনি। নেড়ি কুকুরটা টুনিকে কিছু খেতে দেখে আশেপাশে ঘোরাফেরা করছিল। হঠাৎ দাওয়া থেকে পিড়ি তুলে ওর গায়ে ছুঁড়ে মারল টুনি। সারাদিন কেবল পিছু পিছে ঘুরে, কোনোখানে গিয়ে একটু শান্তি নাই। পিড়ির আঘাতে কেউ কেউ করে সেখান থেকে পালিয়ে গেল কুকুরটা। চৈত্র মাসের রোদে পুরো মাঠটা খা খা করছে। যেদিকে তাকানো যায় শুধু শুকনো মাটি,
পাথরের চেয়েও শক্ত, আর অসংখ্য ফাটল। মাটি উত্তাপ সহ্য করতে না পেরে ফেটে যায়। দ্বারকাকগুলো তৃষ্ণায় সারাক্ষণ কাকা করে উড়ে বেড়ায় এ গ্রাম থেকে ও গ্রামে, বাড়ির আনাচে কানাচে। নদী নালাগুলোতে পানি থাকে না। মানুষ গরু ইচ্ছামতো পায়ে হেঁটে এপার ওপার চলে যায়। পুকুরগুলোর পানিও অনেক কমে আসে। গরমে ঘরে থাকে না কেউ, গাছের নিচে চাটাই বিছিয়ে শুয়ে বসে দিন কাটায়। বাতাসে একটি পাতাও নড়ে না। সারাক্ষণ সবাই শুধু হা হতাশ করে। এমনই সময়ে হিরণকে দেখবার জন্য ওর শ্বশুরবাড়ি গেছে বুড়ো মকবুল। যাবার সময় একটা ন্যাকড়ার মধ্যে 1 কুড়ি মুরগির ডিম সঙ্গে নিয়ে গেছে সে। শূন্য হাতে বিয়ে বাড়ি গেলে হয়তো ওরা লজ্জা দিতে পারে, তাই। পথে বামনবাড়ির হাট থেকে 4 আনার বাতাসাও কিনেছে সে, বাড়ির বাচ্চাদের হাতে দেবে। ভোর সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে ফিরে এলো মকবুল। বারবাড়ি থেকে ওর ক্লান্ত কণ্ঠস্বর শোনা গেল, সুরত, সুরত, ও মন্তু, কেউ কি নাই নাকি রে? মন্তু গেছে মিয়া বাড়ি, গাছ কাটার চুক্তি নিয়েছে সে। সুরতও সেখানে। আবুল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি ভাই সাহেব, কি হইছে? টুনি আর আমেনাও বেরিয়ে এলো বাইরে। মকবুল বলল, সুরত রশিদ ওরা কই? আমেনা বলল, সুরত কাজে গেছে, রশিদ গেছে হাটে, সালেহার লেগে সাবু আনতে। ওর জ্বর হয়েছে ভীষণ। জ্বর নাহি? আহা, কখন আইল? গায়ের ফতুয়াটা খুলতে খুলতে মকবুল বলল, বাপু তোমরা সকলে একটু সাবধানে থাইকো। ও বিন্তির মা, বইচির মা, শোনো, তোমরা একটু সাবধানে থাইকো, গ্যারামে ওলা বিবি আইছে। ইয়া আল্লাহ, মাফ করে দাও। আতঙ্কে সবাই শিউরে উঠল। গনুমুল্লা উজু করছিল। সেখান থেকে মুখ তুলে প্রশ্ন করল, কোনহানে আইছে ওলা বিবি? কোন বাড়িতে আইছে? মকবুল বলল, মাঝি বাড়ি। মাঝি বাড়ি? একসঙ্গে বলে উঠল সবাই। কয়জন পড়ছে? 3 জন। 3 জন কে কে? 3 জন কে কে সে কথা বলতে পারবে না মকবুল। পথে আসার সময় ও বাড়ির আম্বিয়ার কাছ থেকে শুনে এসেছে সে। বাড়ির সবাইকে আরেক প্রস্থ সাবধান করে দিল বুড়ো মকবুল। তোমরা সকলে একটু হুইসারে থাকো বাপু, একটু দোয়া দুরুদ পইর। বলে খরমটা তুলে ঘাটের দিকে চলে গেল সে। ফকিরের মা বুড়ি এতক্ষণ নীরবে শুনছিল সব। এবার বিড়বিড় করে বলল, বড় খারাপ দিন কালাইছে বাপু। যেই বাড়িটার দিকে একবার নজর পড়ে সেই বাড়িটারে একেবারে শেষ করে সারে ওলা বিবি। বড় খারাপ দিন কালাইছে। বলে নিজের মৃত ছেলেটার জন্য কাঁদতে শুরু করল সে। টুনি দাঁতমুখ শক্ত করে তেরে এলো ওর দিকে। বুড়ি, যখন তখন কান্দিস না কইলাম, শিগগির থাম। ধমক খেয়ে ফকিরের মা চুপ করে গেল। সেই বিয়ের সময় সালেহাকে মারার পর থেকে টুনিকে ভীষণ ভয় করে বুড়ি। ইতিমধ্যে মন্তু আর সুরত ফিরে এসেছে। কাঁধের উপর থেকে কুরলটা মাটিতে নামিয়ে রাখতে রাখতে টুনি একপাশে টেনে নিয়ে গেল মন্তুকে। মাঝি বাড়ি যাও নাই তো? মন্তু ঘাড় নাড়ল। না, কেন, কি হয়েছে? টুনি বলল, ওলা বিবি আইছে ওইখানে। বলতে গিয়ে মুখখানা শুকিয়ে গেল ওর। মন্তুর 2 চোখে বিস্ময়। বলল, কার কাছ থেকে শুনলা? ও কথার কোনো জবাব না দিয়ে টুনি আবার বলল, শোনো, ওই বাড়ির দিকে গেলে কিন্তু আমার মাথা খাও, যাও না। কেন? মন্তু সায় দিয়ে মাথা নাড়াল, কিন্তু বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারল না সে। আজ সকালে মিয়াবাড়ি যাওয়ার পথে একবার করিম শেখের সঙ্গে দেখা করে গেছে মন্তু। নৌকোটাকে ভালোভাবে মেরামত করার বিষয় অনেকক্ষণ আলাপ করে গেছে ওর সঙ্গে। কিন্তু তখন তো এমন কিছু শোনেনি সে। আম্বিয়ার সঙ্গেও দেখা হয়েছিল, সেও কিছু বলেনি। উঠোনের এক কোণে দাঁড়িয়ে 7-5 ভাবল মন্তু। বুড়ো মকবুলকে তামাক সাজিয়ে দেবার জন্য রসুই ঘরে গেছে টুনি। এই সুযোগে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। দিঘির পারে নন্তু শেখের ভাইজি জামাই তোরাবের সঙ্গে দেখা হলো। পরনে লুঙ্গি আর কুর্তা, হাতে লাঠি, বগলে একজোড়া পুরনো জুতা। মন্তুকে দেখে প্রসন্ন হাসির সঙ্গে তোরাব প্রশ্ন করল, কি মিয়া, খবর সব ভালো তো?
মন্তু নীরবে ঘাড় নাড়ল। তারপর জিজ্ঞেস করল, কই যাও? শ্বশুরবাড়ি বুঝি? হুম। তোরাব শ্বশুরবাড়িতেই যাচ্ছে। কাজকর্মের ফাঁকে অনেকদিন আসতে পারেনি, খোঁজখবর নিতে পারেনি, তাই সুযোগ পেয়ে একবার সকলকে দেখে যেতে এসেছে সে। পকেট থেকে দুটো বিড়ি বের করে একটা মন্তুকে দিয়ে আরেকটা নিজে ধরালো। বিড়ি খেতে ইচ্ছা করছিল না মন্তুর, তবু নিতে হলো। শগন শেখের পুকুর পাড়ে এসে থামল তোরাব। জুতো জোড়া বগল থেকে নামিয়ে নিয়ে হাত পা ধোয়ার জন্য ঘাটে নেমে গেল সে। বলল, একটুখানি দাঁড়ান মিয়া, অজু করে নেই। হাত পা ধুয়ে জুতো জোড়া পরে আবার উপরে উঠে এলো তোরাব। পকেট থেকে চিরুনি বের করে চুলগুলো পরিপাটি করে নিয়ে বলল, মাঝি বাড়ির খবর জানেন নাহি? সকলে ভালো আছে তো? মন্তু বলল, ভালো তো আছিল, কিন্তু একটু আগে শুনছি ওলা লাগছে। ওলা? তোরাব যেন আটকে উঠল। পায়ের গতিটা কমিয়ে এনে সে শোধালো, কার কার লাগছে? মন্তু বলল, কি জানি ঠিক কইবার পারলাম না। হঠাৎ থেমে গেল তোরাব। কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর পায়ের জুতো জোড়া খুলে আবার বগলে নিতে নিতে বলল, এই দুঃখের দিনে গিয়া উনাগরে কষ্ট দেওয়ানের কোনো মানে হয় না মিয়া, যাই ফিরা যাই। যেতে যেতে আবার ঘুরে দাঁড়ালো সে। আস্তে করে বলল, আমি যে আইছিলাম এই কথাটা কাউরে কইয়েন না মিয়া। বলে মন্তুর উত্তরের অপেক্ষা না করে যে পথে এসেছিল সে পথে দ্রুত পায়ে আবার ফিরে চলল তোরাব। হাতের বিড়িটা অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে ওর চলে যাওয়া পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মন্তু। মাঝিবাড়ি থেকে একটা করুণ বিলাপের সুর ভেসে এলো সেই মুহূর্তে। একজন বুঝি মারা গেল, কলজেটা হঠাৎ মোচড় দিয়ে উঠল মন্তুর। মাঝিবাড়ির দেউরিটা পেরিয়ে ভেতরে আসতে সারা দেহ কাটা দিয়ে উঠল ওর। নন্তু শেখ মারা গেল। হাঁপানি জর্জর করিম শেখ মৃত বাবার দেহের পাশে বসে কাঁদছে। আম্বিয়া কাঁদছে তার বিছানায় শুয়ে। ওলা বিবি তাকেও ভর করেছে, তাই বিছানা ছেড়ে ওঠার শক্তি পাচ্ছে না মেয়েটা। সেখান থেকে কাঁদছে সে। দাওয়ার উপরে নিশ্চল দাঁড়িয়ে রইল মন্তু। মাঝে বাড়ির সমীর শেখ ওকে দেখে দোহাতে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, এই কি মুসিবত হইল মিয়া, আমরা বুঝে এইবার শেষ হইয়া যামু। ওকে শান্ত করার চেষ্টা করল মন্তু। তারপর ওর কাছ থেকে বাকি খোঁজখবর নিল সে। ছোট ভাই জমির শেখ কবিরা জানতে গেছে 2 ক্রোশ দূরে রতনপুরের হাটে, এখনো ফিরে আসেনি। ভোরের আগে যে আসবে তারও কোনো সম্ভাবনা নেই। এই একটু আগে জমির শেখ পরিবারের ছেলে মেয়ে সবাইকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। বুড়োরা মরে গেলেও ছেলে মেয়েগুলো যাতে বাঁচে, নইলে বাপদাদার ভিটার উপরে বাতি দেবার কেউ থাকবে না। সমীর শেখের দুগণ্ড বেয়ে পানি ঝরছে। তাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের চোখ জোড়াও ভিজে এলো ওর। আম্বিয়ার ঘরের দিকে তাকাতে দেখল বিছানায় শুয়ে শুয়ে বিলাপ করছে মেয়েটা। পরদিন ভোরে একটা খন্তা আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ল মন্তু। পুরীর দিঘির পারে জায়গাটা আগেই দেখিয়ে গেছে সমীর শেখ। কথা ছিল একটা কবর খোঁড়ার, এখন 2টো খুঁড়তে হবে, একটা নন্তু শেখের জন্যে, আরেকটা জমির শেখের জন্যে। রাতে কবিরা জানতে যাবার সময় ভেদবমি শুরু হয় ওর। বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরে মারা গেছে ও। আগে মরার জন্য কবর খোঁড়ার কাজটা নন্তু শেখ করত। গত 30 বছর ধরে এ গায়ে যত লোক মরেছে সবার জন্য কবর খুঁড়েছে সে। কোদাল হাতে কবর খোঁড়ার সময় প্রায় একটা গান গাইত নন্তু শেখ। আজ ওর কবরের ছক কাটতে গিয়ে সে গানটার কথা মনে পড়ে গেল মন্তুর। এই দুনিয়া 2 দিনের মুসাফিরখানা ও ভাইরে, মরলে পরে সব মিয়ারে যাইতে হইব কবরে। মাটি খুঁড়ত আর টেনে টেনে গান গাইত নন্তু শেখ। বলতো, কত মানুষের কবর দিলাম, কত কবর খুঁড়লাম এই জীবনে, তার হিসাব কি আর আছে মিয়া? এমনও দিন গেছে যখন একদিনে 7-8টা মাটি দিছি। গোরস্থানে কোনটা কার কবর, কাকে কোন দিন এবং কোথায় কবর দিয়েছে সবকিছু মুখে মুখে বলে দিতে পারত নন্তু। আর যখন কবর খুঁড়তে গিয়ে মানুষের অস্থি কিংবা মাথার খুলি পেত সে, তখন সবাইকে দেখিয়ে বিজ্ঞের মতো বলতো, চিনবার পারো এরে? না না, তোমরা চিনবা কেমন কইরা? আমি চিনি, এইডা কলিমোল্লা মাঝির মাইয়ার খুলি, এইহানি তো কবর দিছিলাম ওরে। আহা, মাইয়া আসিল বটে একডি, যেন টিয়া পাখির সাও, যে একবার দেখছে সে আর ভুলবার পারে নাই। বলে খুলিটার দিকে খুব ভালো করে তাকাতো নন্তু শেখ।
ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে দেখত ওটা। আহা, কি মাইয়া কি হইয়া গেছে, সোনার চাঁদ সুরত এখন চিনবাড়ি পারা যায় না। অতি দুঃখের সঙ্গে নন্তু আবার বলতো, গলায় ফাঁস দিয়ে মরছিল অভাগী, জামাইয়ের সঙ্গে বনিবানা হইত না তাই। খুলিটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে নন্তু বলে যেত, সেই বহুত দিনের কথা মিয়া, তখন তোমরা সব মায়ের পেটে আসিলা। সেই নন্তু শেখের মৃতদেহটা কবরে নামাতে গিয়ে চোখজোড়া পানিতে ঝাপসা হয়ে এলো মন্তুর। মরলে পরে সব মেয়ারে যাইতে হইব কবরে। সারাদিন আর বাড়ি ফিরল না মন্তু। দিঘির পারে কাটিয়ে দিল সে। ওর মায়ের কবরটা দেখল। এককালে বেশ উঁচু ছিল ওটা, অনেক দূর থেকে চোখে পড়ত। এখন মাটির নিচে খাদ হয়ে গেছে এক হাঁটু। অনেকগুলো ছোট ছোট গর্ত নেমে গেছে ভেতরের দিকে। সেখানে মায়ের এক দুখানা হাড় হয়তো আজও খুঁজে পাওয়া যাবে। মায়ের জন্যে আজ হঠাৎ ভীষণ কান্না পেল। মনে হলো ও বড় একা, এ দুনিয়াতে ওর কেউ নেই। শুকনো পাতার শব্দে পেছন ফিরে তাকালো মন্তু। টুনি দাঁড়িয়ে পেছনে। সারাদিন ওর দেখা না পেয়ে অনেক খোঁজের পরে এখানে সে এসেছে। মন্তুকে ওর মায়ের কবরের পাশে বসে থাকতে দেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল টুনি। তারপর ওর কাঁধের উপর একখানা হাত রেখে আস্তে করে বলল, ঘরে যাইবা চলো। কোনো কথা না বলে নীরবে উঠে দাঁড়ালো মন্তু। কিন্তু তক্ষণই বাড়ি ফিরল না সে। বলল, তুমি যাও, আমি আহি। টুনি উৎকণ্ঠিত গলায় বলল, কই যাইবা? মন্তু বলল, যাও না, আইতাছি। বলে টুনিকে সঙ্গে নিয়ে পরীর দিঘির পাড় থেকে নেমে এলো সে। ও যখন বাড়ি ফিরে এলো তখন বেশ রাত হয়েছে। বারবাড়ি থেকে মন্তু শুনতে পেল গনমোল্লা ওরা বসে বসে কি যেন আলাপ করছে। গনমোল্লা বলছে, সব হইছে খোদার কুদরত বাপু, নইলে এই দিনে তো কোনোদিনও ওলা বিবিরে আইতে দেখি নাই। মকবুল বলল, ওলা বিবির আজকাল দিনকালে কিচ্ছু নাই, যখন তখন আহে। আমেনা বলল, এক পা খোরা বিবির, তবু যে কেমন কইরে এত বাড়ি বাড়ি যায় আল্লাহ মালুম। ওর কথা শেষ না হতেই টুনি জিজ্ঞেস করল, কেমন করে ওর এক পা খোরা হইল বুবু? তখন টুনিকে বোঝাতে লেগে গেল আমেনা। ওলা বিবি, বসন্ত বিবি আর যক্ষা বিবি, ওরা ছিল 3 বোন। 3 বোন এক প্রাণ। যেখানে যেত একসঙ্গে যেত ওরা, কাউকে ফেলে কেউ বেরোত না বাইরে। একদিন যখন খুব সুন্দর করে সেজেগুজে ওরা রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছিল, তখন হঠাৎ হজরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল ওদের। রঙিন শাড়ি পরে বেরোলে কি হবে? ওদের চিনতে এক মুহূর্ত বিলম্ব হল না হজরত আলীর। তিনি বুঝতে পারলেন এর একজন কলেরা, একজন বসন্ত, আর একজন যক্ষা বিবি। মানুষের সর্বনাশ করে বেড়ায় এরা। আর তখনই এক কাণ্ড করে বসলেন তিনি। খপ করে না ওলা বিবির একখান হাত ধইরা দিলেন জোরে এক আছাড়। আছাড় খাইয়া একখান পা ভাঙ্গা গেল ওলা বিবির। আহা, সব খোদার কুদরত। মকবুল সঙ্গে সঙ্গে বলে উঠল, একখান পা দিয়া দুনিয়াডারে জ্বালাইয়া খাইতেছে বেটি। 2 পা থাকলে তো দুনিয়াডারে একদিনে শেষ করে ফেলাইত। হঠাৎ মন্তুর দিকে চোখ পড়তে বুড়ো মকবুল মুহূর্তে রেগে গেল। কিরে নবাবের বেটা, তোরে 100 বার কই নাই মাঝে বাড়ি যাস না, গেলি কেন? গনমোল্লা বলল, আক্কেল পছন্দ নাই তো। সুরতালি বলল, বাড়ির কারো যদি এখন কিছু হয় তাইলে কুড়াল মাইরা কল্লা ফালাই দিমু তোর। ফকিরের মা বুড়ি এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, বাপু, গেলেই কি হইব আর না গেলেই কি হইব? যার মুত আল্লাহ যেই দিন লেখা রাখছে সেই দিন হইব, কেউ আটকাইবার পারব না। ঠিক কইছেন চাচি, আপনি ঠিক কইছেন। সঙ্গে সঙ্গে ওকে সমর্থন জানালো টুনি। ওর কথা শেষ হতেই হঠাৎ ফাতেমা জানালো, গতরাতে একটা স্বপ্ন দেখেছে সে। দেখেছে একটা খোরা কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে ওদের গ্রামের দিকে এগিয়ে আসছে। বড় ভালা দেখছো বউ, বড় ভালা দেখছ। ফকিরের মা পরক্ষণে বলল, ওই খোরা কুত্তা, খোরা মোরগ আর গরুর স্রোত ধরে তো আহেওলা বিবি, এক গ্রাম থাইকা অন্য গ্রামে যায়। বলে সমর্থনের জন্য সবার দিকে এক নজর তাকালো সে। মকবুল জানালো, শুধু তাই নয়, মাঝে মাঝে খোরা কাক, শিয়াল কিংবা খোরা মানুষের রূপ নিয়েও
গ্রাম থেকে গ্রামান্তরে যাতায়াত করেন ওলা বিবি। হ্যাঁ মিয়ারা, বুড়ো মকবুল সবাইকে সাবধান করে দিল, খোরা কিছুরে বাড়ির ধারের কাছে আইতে দিও না তোমরা। অচেনা কোনো খোরা মানুষও না, দেখলেই ওইগুলারে তারাইয়া খাল পার করে দিও। সকলে ঘাড় নেড়ে সায় দিল, হ্যাঁ তাই করবে। উপন্যাসের বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।